প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের প্রিন্সিপাল অফ ফিনান্স অর্থাৎ প্রথম বর্ষের জন্য বন্ড ভ্যালুয়েশন থেকে আমি কিছু বিষয় আলোচনা করব। এর পূর্বে দুটি ক্লাস নেওয়া হয়েছে, দুটি বিষয়ই স্টক ভ্যালুয়েশনের উপর নেওয়া হয়েছে। আজকে আলোচনা করব বন্ড ভ্যালুয়েশনের উপরে। বন্ড ভ্যালুয়েশন, আমরা যদি বন্ডের কথা চিন্তা করি, বন্ড বলতে আমরা কি বুঝি? বন্ড সাধারণত বোঝা যাচ্ছে যে বন্ড এখানে ঋণ, অর্থাৎ আমরা যে কোনো ব্যবসায়ের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে টাকা গ্রহণ করি বা সংগ্রহ করি তাকে সাধারণত ঋণ বলা হয়। সেই ঋণের ইংরেজি নাম হচ্ছে বন্ড দ্বারা প্রকাশ পায় এখানে। কিন্তু আমরা যদি বইয়ের ভাষায় কিছুটা বলি, কোনো যৌথ মূলধনী যৌথ কোম্পানির মূলধন বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট সুদের হারে দীর্ঘমেয়াদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করা হয়, তাকে ঋণ বলা হয় বা বন্ড বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে আমরা এটা চুক্তির মাধ্যমে গ্রহণ করব, অর্থাৎ একে আমরা চুক্তির দলিল বলতে পারি। বন্ডকে আমরা বলতে পারি চুক্তির দলিল। সেই ক্ষেত্রে বলা যায় এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, অর্থাৎ 10 থেকে তদূর্ধ্ব 30, 40, 20 যে কোনো বছরের জন্য হইতে পারে, কিন্তু সর্বনিম্ন হবে 10 বছর। কারণ বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী একটি প্রকল্প। 10 বছর থেকে তার অধিক সময়ের জন্য যে ঋণ গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলা হয়, অর্থাৎ এটা একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। এখানে বন্ড, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এর দুইটা পার্ট গ্রহণ করব। বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা সাধারণত আজকে যে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ বন্ড অর টাইপস অফ বন্ড, কিন্তু তার পূর্বে বন্ডের পার্ট লিখি। পার্ট থেকে আমরা ক্লাসিফিকেশনে যাব। একটা চার্টের মাধ্যমে দেখি বন্ড। প্রথমে আমরা লিখি বন্ড ভ্যালুয়েশন। সেকেন্ড যদি লিখি yield to bond, অর্থাৎ এখানে বন্ড ভ্যালুয়েশন yield to bond দুইটা পার্ট, বন্ডের দুইটা পার্ট। বন্ড ভ্যালুয়েশন yield to bond, বন্ডের মূল্যায়ন, বন্ডের আয়। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব বন্ডের মূল্যায়ন। এই বন্ডের মূল্যায়নকে 3টি ভাগে ভাগ করা হয়। ভাগগুলো হচ্ছে নাম্বার 1 কুপন বন্ড, নাম্বার 2 জিরো কুপন বন্ড, and last perpetual bond. কুপন বন্ড এর বাংলা আমরা কুপন বন্ডই বলে থাকি। জিরো কুপন বন্ড, শূন্য কুপন বন্ড, পারপেচুয়াল বন্ড, অসীম বন্ড। এই তিনটার সংজ্ঞা আমাদের জানা উচিত, কিন্তু সংজ্ঞাগুলো জানার পূর্বে আমরা কয়েকটি নাম সম্পর্কে জানব। যেমন লিখিত মূল্য, ফেস ভ্যালু বলা হয় যাকে, ফেস ভ্যালু। নাম্বার 2 সময়কাল অথবা মেয়াদকাল, ম্যাচুরিটি। নাম্বার 3 কুপন সুদের হার, কুপন ইন্টারেস্ট রেট। এখানে খেয়াল করি লিখিত মূল্য, ফেস ভ্যালু, সময়কাল বা মেয়াদকাল, ম্যাচুরিটি বা নাম্বার অফ পিরিয়ড,
হোল্ডিং অর ফ্রি অফ পিরিয়ড, কুপন সুদের হার, কুপন ইন্টারেস্ট রেট। লিখিত মূল্য বলতে এখানে ধারণকৃত মূল্য বা ধারণা, আমাদের চিন্তা শক্তির যে ধারণা, সেই চিন্তা শক্তিকে বোঝানো হয়েছে লিখিত মূল্য। অর্থাৎ আমরা বাজার বিশ্লেষণ করে, বাজারের মধ্যে যাচাই করে, এরপরে আমরা দেখব যে আমরা যে প্রোডাক্টটা ছাড়বো সেটা কত ব্যয় করে আমরা বাজারে ছাড়তে পারি, সেটা বিবেচনা করে আমরা একটা নির্দিষ্ট মূল্য ধারণা করব। সেইটার উপর ধারণা করে আমরা খরচগুলা করব। সেই যে ধারণকৃত যে মূল্যটা, সেই মূল্যটাকে আমরা লিখিত মূল্য বলি। সময়কাল বলতে বছর বোঝানো হয়েছে, কুপন সুদের হার, কুপন যে বন্ড থাকবে সেই বন্ডের উপরে যে সুদটা ধার্য করব তাকে আমরা কুপন সুদের হার বলবো। এখন একটু সংজ্ঞাটা খেয়াল করি। কুপন বন্ড, এই নাম তিনটা আমরা মনে রাখবো, নাম তিনটা মনে রাখলে সংজ্ঞা তিনটা মনে থাকবে। কুপন বন্ডের সংজ্ঞা: লিখিত মূল্য, সময়কাল ও কুপন সুদের হার যে বন্ডে উল্লেখ থাকবে তাকে কুপন বন্ড বলে। অথবা এভাবে বলতে পারি, যে বন্ডে লিখিত মূল্য, সময়কাল এবং কুপন সুদের হার উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বলে। অর্থাৎ এই যে তিনটা বিষয় কুপন বন্ড উল্লেখ থাকবে। এরপর দেখি জিরো কুপন বন্ড, অর্থাৎ শূন্য কুপন বন্ড। শূন্য বলতে এখানে কুপন সুদের, কুপন বন্ড যেহেতু বলছে এবং জিরো, তার মানে কুপন বন্ড শূন্য, সেই ক্ষেত্রে আমরা সুদের হারের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এইখানে কুপন সুদের হার থাকবে না। এই জন্য আমরা জিরো কুপন বন্ডের সংখ্যা এইভাবে বলতে পারি, যে বন্ডে কুপন সুদের হার থাকবে না কিন্তু লিখিত মূল্য অথবা সময়কাল থাকবে তাকে জিরো কুপন বন্ড বলে। অথবা এভাবে বলতে পারি, যে বন্ডে লিখিত মূল্য ও সময়কাল বা মেয়াদকাল উল্লেখ থাকে কিন্তু কুপন সুদের হার থাকবে না তাকে জিরো কুপন বন্ড বলে। এরপর দেখি পারপেচুয়াল বন্ড, অসীম বন্ড, সীমাহীন, যার নির্দিষ্ট কোনো সময় নাই, মেয়াদ নাই। এই জন্য আমরা বলতে পারি, যে বন্ডে নির্দিষ্ট কোনো মেয়াদ নাই তাকে অসীম বন্ড বলে। তাহলে আমরা সংজ্ঞা তিনটা বুঝতে পারলাম। এখন আমরা একটু সূত্রের সাথে সম্পর্কযুক্ত হব এবং সংজ্ঞার সাথে সূত্রের যে মিল বা মিলন বন্ধন বলা হয়, যে আমরা সূত্রের মাধ্যমে দেখব যে আমরা যে সংজ্ঞায়িত করলাম সেই সংজ্ঞাগুলো সূত্রের সাথে মিলে যায় কিনা। নাম্বার 1 কুপন বন্ড, B0। Number 2 zero coupon bond, number 3 perpetual bond, এখানে খেয়াল করি মিনিংস গুলা। B0 ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য। I অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, নট ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট সুদের হার, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সুদের পরিমাণ, অর্থাৎ যখন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট এবং ক্যাপিটাল আই প্রকাশ করা হবে তখন তাকে টাকায় প্রকাশ করা হয়, নট পার্সেন্টেজ। হার হবে না, তখন টাকা হয়ে যাবে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য, স্মল আই। ইন্টারেস্ট রেট সুদের হার, এমবি ম্যাচুরিটি অফ ভ্যালু পরিপক্ক মূল্য, অর্থাৎ আমার যে নির্দিষ্ট সময় থাকবে ওই সময় পর্যন্ত যে মূল্য হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে 5 বছরের জন্য কোনো প্রকল্প করা হলে 5 বছর পরের যে মূল্য, ওই মূল্যটাকে আমরা পরিপক্ক মূল্য বলি। এরপরে এন, নাম্বার অফ ইয়ার্স, এটারে অনেকভাবে হোল্ডিং অফ ইয়ার্স বলা যায়। এরপর আছে সিআই, এখানে যেমন আই লিখছি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এখানে হবে অ্যামাউন্ট অফ কুপন ইন্টারেস্ট। সিআই হচ্ছে
অ্যামাউন্ট অফ কুপন ইন্টারেস্ট। এখন দেখি একটু আই, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এরপরে আই ইন্টারেস্ট রেট, এন নাম্বার অফ ইয়ার্স সময়কাল, এম বি ম্যাচুরিটি ভ্যালু। এখন খেয়াল করি এটা কুপন বন্ড, আমরা বলছি যে কি কি থাকবে, লিখিত মূল্য ফেস ভ্যালু, নাম্বার অফ ইয়ার্স এবং কুপন ইন্টারেস্ট রেট, সিআই দ্বারা প্রকাশ করা হয় তাকে কুপন ইন্টারেস্ট। এই তিনটা বিষয় থাকলে আমরা কুপন বন্ড বলবো। এখন খেয়াল করি এখানে এফবি নাই সূত্রে, সিআই নাই, শুধু এন আছে, প্রত্যেকটা বিষয়ে আছে। আমরা একটু দেখি আই, এখানে যে ক্যাপিটাল আই আছে, আই সমান আমরা লিখতে পারি এফ ভি ইনটু সিআই। এই অংশটা খেয়াল করি, এফ ভি ইনটু সিআই অর্থাৎ লিখিত মূল্য ইনটু কুপন ইন্টারেস্ট, দুইটার গুণফল হবে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের যে লিখিত মূল্য থাকবে সেই লিখিত মূল্যকে কুপন সুদের হার দ্বারা ভাগ করলে আমরা সুদের পরিমাণ পাবো, টাকাটা পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে আয়ের ভিতরে লিখিত মূল্য এবং কুপন ইন্টারেস্ট, এই আয়ের ভিতরে কি পাচ্ছি আমরা, ফেস ভ্যালু এবং কুপন ইন্টারেস্ট, এফ পি কুপন ইন্টারেস্ট দুইটা বিষয় পাচ্ছি। এরপরে নাম্বার অফ ইয়ার্স পাচ্ছি, এমবি ম্যাচুরিটি ভ্যালু। যদি আলাদাভাবে পরিপক্ক মূল্য কোশ্চেনে বলা না থাকে তাহলে আমাদের তখন লিখতে হয় ফেস ভ্যালু সমান ম্যাচুরিটি অফ ভ্যালু, অর্থাৎ এটাকে আমরা এফ বি ধরবো। তখন সূত্রের মধ্যে আমরা সবসময় এম বি লিখবো, কিন্তু তখন এখানে দেখাই দিব সাইডে এফ বি সমান এম বি। এখন কোশ্চেন হচ্ছে আই, আইটা প্রত্যেকটা মানের ভিতরে থাকবে, এটাতে পাওয়া যাবে, এটাতেও আছে, খেয়াল করলে তোমরা দেখতে পাবে এটাতেও আছে আই। এই আইটা দ্বারা ইন্টারেস্ট রেট বোঝানো হয়েছে, নট কুপন ইন্টারেস্ট রেট। কুপন ইন্টারেস্ট রেটকে আমরা সিআই দ্বারা প্রকাশ করি এবং সেটা একমাত্র যখন আমরা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বের করব, সেই অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বের করার সময় লিখিত মূল্যের সাথে গুণ হয়। এই মানটা সবকটার সাথেই থাকে, এই জন্য বোঝার জন্য আমাদের এই মানটা লেখার কোনো প্রয়োজন হয় না, সংজ্ঞায়িত করার প্রয়োজন হয় না। এই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে কুপন বন্ড যেখানে ছিল সেখানে তিনটা বিষয় ছিল। কুপন বন্ডের ক্ষেত্রে লিখিত মূল্য, সময়কাল বা মেয়াদকাল এবং কুপন সুদের হার, তিনটা বিষয় আমরা সূত্রের মাঝে পাইছি। তাহলে আমরা এখন এটা বলতে পারি কুপন বন্ড। এরপরে দেখা যাচ্ছে নাম্বার 2 জিরো কুপন বন্ড। এখানে বলছে কুপন সুদের হার থাকবে না। কুপন সুদের হার কোন জায়গাতে থাকে, আয়ের ভেতরে থাকে। এই সূত্রের মাঝে কোনো আয় নাই, কিন্তু কি আছে এমবি, এমবি সমান আমরা কি লিখতে পারি এফ বি। বলাই আছে যে কুপন সুদের হার থাকবে না, কিন্তু কি থাকবে, নাম্বার অফ ইয়ার্স এবং লিখিত মূল্য দুইটাই আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি জিরো কুপন বন্ড। এরপরে আছে যেখানে বলা আছে মেয়াদকাল থাকবে না, মানে সংজ্ঞায়িত হচ্ছে এভাবে মেয়াদকাল থাকবে না। এই অঙ্কে কোনো নাম্বার অফ ইয়ার্স নাই, এই সূত্রে কোনো নাম্বার অফ ইয়ার্স নাই, কোনো মেয়াদকাল নাই, এই জন্য আমরা এটাকে বলতে পারি পারপেচুয়াল বন্ড। তাহলে আমরা খেয়াল করি এখন যে তিনটা সূত্র এখানে দেখলাম, কুপন বন্ড, জিরো কুপন বন্ড, পারপেচুয়াল বন্ড, তিনটা বন্ড আমরা যে দেখলাম এবং সূত্রের সাথে যে সংজ্ঞার যে মিল এখানে খুঁজে পাওয়া গেছে। এই জন্য আমরা প্রত্যেকটা সংজ্ঞা এই তিনটা নামের সাথে সম্পর্কযুক্ত সব সময় মনে রাখবো আমরা। ফেস ভ্যালু লিখিত মূল্য, নাম্বার অফ ইয়ার্স অর ম্যাচুরিটি অর্থাৎ সময়কাল বা মেয়াদকাল, কুপন ইন্টারেস্ট রেট কুপন সুদের হার। তাহলে আমরা এখানে এই তিনটা সূত্র সুন্দরভাবে আয়ত্ত করব। প্রথমে বন্ড কি আমরা জানব, এরপরে বন্ডের দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড, আরেকটি পার্ট হচ্ছে ইন টু বন্ড। আমরা ভ্যালুয়েশন অফ বন্ডের উপর আলোচনা করলাম। এখানে কুপন বন্ড, জিরো কুপন বন্ড এবং পারপেচুয়াল বন্ড তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই আলোচনাগুলো সবাই অতি যত্ন সহকারে সুন্দরভাবে আয়ত্ত করবে। এর পরবর্তীতে এই বন্ডের উপরে ভ্যালুয়েশন অফ বন্ডের উপর ম্যাথমেটিক্যাল টার্মটা বোঝানো হবে। এটা যখন শেষ করব হয়তো এর পরবর্তীতে আমি এল টু বন্ড আলোচনা করব, কিন্তু এই পর্যন্ত আজকের ক্লাসে এই সূত্রগুলাই ভালোভাবে আয়ত্ত করবে সবাই। প্রথমে বসাতে বইয়ে
টা খুলে বন্ড কি, বন্ড সম্পর্কে অনেক কিছুই ধারণা আছে, সেটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। প্রাথমিকভাবে মনে রাখতে হবে বন্ড হচ্ছে একটি ঋণের দলিলপত্র, অঙ্গীকারনামা, অঙ্গীকারপত্র, চুক্তিপত্র, এটাই একটা বন্ড। আমরা যদি সাধারণত লিখি এরকম যে বন্ড হচ্ছে একটি ঋণের দলিল, বন্ড কি, বন্ড হচ্ছে একটি ঋণের দলিল, অ্যান্সার লিখলেও অ্যান্সার সঠিক। এরপরে নিজের মতো করে বই পড়ে বুঝিয়ে আমরা যদি বন্ড সম্পর্কে কিছু ধারণা লিখি তাহলে আমরা সুন্দরভাবে ভালো মার্ক পেয়ে যাব। এরপরে বন্ডের যে মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ বন্ড, এই অংশে আমরা দেখছি কুপন বন্ড, জিরো কুপন বন্ড এবং অসীম বন্ড। এর সাথে তিনটা সম্পর্কযুক্ত লিখিত মূল্য, কুপন সুদের হার এবং মেয়াদকাল বা সময়কাল। এই বিষয়গুলো আমরা ভালোভাবে আয়ত্ত করব। যদি আয়ত্ত করতে পারি আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা সুন্দরভাবে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।